নমস্কার সকলকে। আপনারা জানেন যে আজকে বিষয় এটা ইংরেজি শিরোনাম হচ্ছে টেলাস অফ দি মাদার অন হার মিনিস্ট্রি, অর্থাৎ যে বিশ্বমাতা যিনি বিশ্বভূত হয়েছেন এবং এই শরীরে আমাদের মতো তিনি জন্মগ্রহণ করেছেন, আমাদেরই মতো রক্ত মাংসের শরীর, এবং এই পৃথিবীতে এই জড় বিশ্বকে পরিচালনা করার জন্য তিনি যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এবং কিভাবে তিনি তার মন্ত্রক তার এই জড়দেহ থাকাকালীন তিনি পরিচালনা করেছেন, সে বিষয়ে আমরা একটু একটু করে বুঝব। তার আগে আমরা এই মুহূর্তে স্মরণ করতে পারি যে মায়ের কথা আমরা এখানে আলোচনা করব, একদম সরাসরি শ্রী অরবিন্দের নিজের কথায়। কে তিনি? আমি সরাসরি শ্রী অরবিন্দ যেভাবে তিনি উত্তর দিয়েছেন প্রশ্নের, কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় না রেখে, সেটুকু শুধু আমরা আবার স্মরণ করব। যারা জানি, যারা জানি না তারা শুনব। আমি সেটা নিয়ে আলোচনা করব না, সেটা আলোচনা করার জন্য আমার মনে হয় দেবাশিস যিনি আছেন বাবু, তিনি সেই আলোচনাটা করছেন। আমি শুধু স্মরণ করব আমরা শ্রী অরবিন্দ কি বলেছেন এই মা প্রসঙ্গে, কে তিনি, তারপরে আমরা বিষয়ে আসব। মা কেবল উপর হতেই বিশ্বের শাসন করেন না, আবার তিনি এই ত্রিধা ভিন্ন নিম্নতর জগতের মধ্যেও নেমে আসেন। তার নির্বিশেষ সত্তার দিক দিয়ে এখানকার যাবতীয় জিনিস, অজ্ঞানের সব বৃত্তি পর্যন্ত তিনি, তবে তার শক্তি অবগুণ্ঠিত, সকলে তার সৃষ্টি, তবে সে সৃষ্টি লঘুতর পদার্থ নিয়ে। সকলে মিলে তার প্রকৃতি দেহ ও প্রকৃতি শক্তি, তারা সব রয়েছে, কারণ পরমেশ্বরের এক দুর্গেয় অনুজ্ঞা তাকে প্রচালিত করেছে অনন্তেরই মধ্যে নিহিত যত সম্ভাবনা, তাদের একটি ধারা কর্মায়িত করে তোলবার জন্য। এবং সেই উদ্দেশ্যেই এই মহাযজ্ঞে তিনি আত্মবলি দিতে সম্মত হয়েছেন। অজ্ঞানের রূপ ও স্বরূপ অবধি নিজের উপর আরোপ করে নিয়েছেন। তিনি করুণা প্রণোদিত হয়ে নেমে এসেছেন এখানে অজ্ঞানের মধ্যে, যাতে অজ্ঞানকে জ্যোতির দিকে নিয়ে যেতে পারেন। এসেছেন এই মিথ্যার ও প্রমাদের মধ্যে, যাতে মিথ্যা ও প্রমাদকে সত্যে পরিণত করতে পারেন। এসেছেন এই মৃত্যুর মধ্যে, যাতে মৃত্যুকে রূপান্তরিত করতে পারেন দেবোচিত জীবনে। এসেছেন এই বিশ্ব বেদনার আর তার দূরপনে ও দুঃখের ও যন্ত্রণার মধ্যে, যাতে তার পরম আনন্দের রূপান্তরকারী আবেগে সে বেদনা যন্ত্রণার অবসান করতে পারেন। আমি খুব নির্বাচিত অংশ একটু আমরা পড়লাম, যে মা তিনি বিশ্বাতীতা, তিনি বিশ্বভূত হয়েছেন, তিনি রক্ত মাংসের শরীরে লীলা করতে এসেছেন। এবং শ্রী অরবিন্দ অনেক সংশয় নিয়ে, অনেক ভক্তরা যে প্রশ্ন করেছিলেন,
আপনি যে মা বইতে মায়ের কথা লিখেছেন, তিনি কি এই মা? শ্রী অরবিন্দ দ্বিধাহীন ভাষায় তার নিজের কথা যে বইটি আছে তাকে সেখানে তিনি বলেছেন হ্যাঁ, এবং তিনবার তিনি এর উত্তর দিয়েছেন হ্যাঁ বলে। হ্যাঁ, আমরা সেই মায়ের প্রসঙ্গে, সেই মা তার এই লীলা তিনি মর্তদেহে যে যতদিন করেছেন, সেই এই বিশ্ব সংসার তিনি কিভাবে চালাতে চেয়েছেন এবং আমাদেরকে সেটা তিনি বোঝাতে চেয়েছেন তার এই জীবদ্দশায় এক একটা বিষয়ের উপর, সেটা আমরা আলোচনা করব। এবং ঠিক তার আগে আরো 2 মিনিট আমি একটু সময় নিয়ে যাচ্ছি। মা নিজে সুনীলের সাবিত্রী পড়ছেন, 1.5 মিনিট আমরা মায়ের নিজের কণ্ঠে একটু শুনব। একদম প্রথম ক্যান্টো 1, প্রথম 5টা লাইন। It was the hour before the gods awake. Across the path of the divine event, she shoot for body, mind of night, alone in her unlit temple of eternity, lay stretched immobile upon silence heart, almost one felt opaque, impenetrable, in the somber symbol of her eyeless youth, the abyss of the embodied infinite, a fathomless zero occupying the world. আমরা মা নিজে সাবিত্রীর সেই প্রথম ক্যান্টোর প্রথম অংশটা পড়লেন, আমরা সেটা শুনলাম। আমার নিজের কাছে মনে হয়েছে বারবার, যেটা মা বলেছেন, সাবিত্রী তুমি যদি নাও বোঝো, সাবিত্রী শুনবে। সাবিত্রী নিজে যতটা সম্ভব শান্তভাবে, যখনই একটু সংকটে পড়েছ, বিষাদগ্রস্ত, সেরকম একটা মুহূর্তে, ডিফিকাল্টি মুহূর্তেও যদি তুমি সাবিত্রী পড়ো, দেখবে তার যে মান্ত্রিক এফেক্ট মুহূর্তের মধ্যে তা দূর হয়ে গেছে। সেই অভিজ্ঞতার শরীক অন্যদের মতো আমি নিজেও একাধিকবার দেখেছি। আমরা সেই সাবিত্রীর সেই মন্ত্রধ্বনি মায়ের নিজের কণ্ঠে একটু শুনলাম। আমরা যে আলোচনাটা আমি ভেবে নিয়েছি আজকে করব, একটু আগেই আমরা তা বলেছি, কেন আমি এর আগে ইতিমধ্যে যে একাধিক আলোচনা বিশেষ বিশেষ বিষয়ে করেছি, তার মধ্যে কিছু কিছু বিষয় একটু তার প্রেক্ষাপটটা অনেক বড় এবং সেটা অনেক বাইরের দিক থেকে একটু তথ্যবহুল,
এবং বাইরের ঘটনার যে আজকের দিনে প্রাসঙ্গিকতা সেগুলোকে সামনে রেখে যে সময় যেরকম টপিকস বলা হয়েছে সেইভাবে করেছি। তো আমার মনে হলো যে এরকম অনেক টপিকসই করতে পারি আমরা, যেরকম আগেও করেছি শ্রী অরবিন্দের এক একটা বই এক একটা আলোচনা ধরে। কিন্তু আমার মনে হয়েছে একটা জিনিস, আমার নিজের অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার শরিক অনেকেই দীর্ঘদিন কাজের সূত্রে, যে আমরা তথ্যগতভাবে অনেক জিনিস জানতে পারি এবং ব্যক্তিগতভাবে সেটা জানাটা অনেক ক্ষেত্রেই খুব প্রয়োজনীয়, এবং সেই প্রয়োজনটা নিজেদের ভিতরের দিক থেকে আসবে যে আমার প্রয়োজন কি, আমাকে কি জানতে হবে। জীবনের সামনে যে সমস্ত প্রশ্ন আসে নিজেকে নিয়ে, নিজেকে ছাড়িয়ে, জগৎ সংসার এবং জগৎ সংসারের যে বিভিন্ন ক্ষেত্র আছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিল্পচর্চা, সাহিত্য, দর্শন, ধর্ম, তার আবার নানান বিজ্ঞান, তার আবার নানান বিষয় এবং একাধিক বিষয় আমি ইতিমধ্যে এখানে করেছি। কিন্তু একটা জিনিস আমার বারবার মনে হয়েছে যে যা কিছুই আমরা করি না কেন তার মূল ভর কেন্দ্রটা কিন্তু আমার জীবন, ব্যক্তি জীবন, আর সেই ব্যক্তি জীবনকে নিয়ে সমষ্টি জীবন। এত কিছু জানা সত্ত্বেও আমরা দেখেছি সাধারণ পৃথিবীর প্রবণতা, ব্যক্তি বিশেষ বা ব্যতিক্রম ছাড়া পৃথিবী খুব বেশি বদলায়, এবং সে কথাটা আমরা যারা একটু আমরা যদি দৃষ্টিটা প্রসারিত রাখি অতীত থেকে বর্তমান পর্যন্ত, পৃথিবী কিন্তু খুব বেশি বদলায়, এবং এই বদলানোর অনেক চেষ্টা হয়েছে। ধর্মের ইতিহাসে সে চেষ্টা আমরা দেখেছি, রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি। খুব একটা বদল হয়নি, বদল হয়েছে, হয়তো আকারগত বদল হয়েছে, কিন্তু মৌলিকভাবে কিছু বদল হয়নি। অর্থাৎ যাকে নিয়ে বিশ্ব সংসার মানুষ, সে খুব বদলায়নি, এবং বদলায়নি বলে আমরা এখন যে অবস্থায় এই বিভিন্ন জায়গায় গুগল মিট করছি, বেশিরভাগ লোকই একটা বন্দি দশা, বাধ্যত। ফলে যে ক্লাসগুলো হচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে, আজকে তার পরিবর্তে গুগল মিট, এবং সেই সুযোগটা আমরা নিচ্ছি। তো আমার মনে হয়েছে দীর্ঘদিনের এত অভিজ্ঞতা, সরাসরি যদি বলি 40টা বছর কম বেশি প্রত্যক্ষ কাজের মধ্যে আছি, নিজের পড়াশুনো এবং চর্চা ছাড়াও। আমার মনে হয়েছে যে সামগ্রিকভাবে উই আর নট ওয়ার্দি, সামগ্রিকভাবে, এবং সে কথা উচ্চারিত হয়েছে সর্বত্রই। সেটা শ্রী অরবিন্দ বলেছেন, বারবার বলেছেন, তিনি তার লেখার মধ্যে তাত্ত্বিকভাবে বলেছেন, আলোচনা করতে গিয়ে বলেছেন, টকসে বলেছেন, মা বলেছেন। মা বলেছেন, দেখো পৃথিবীটা অনেক বড় বাপু, পৃথিবীটাকে বদলানোর কথা অনেকেই ভেবেছেন, অনেক চেষ্টা হয়েছে, পৃথিবীটা খুব বদলায়নি। তার কারণ আমাকে তোমাকে নিয়ে এই বিশ্ব, ব্যক্তি ও সমষ্টিকে নিয়ে বিশ্ব। ব্যক্তির মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, ব্যক্তির জীবন শৈলীতে, জীবনধারায়, তাহলে কিন্তু কোনো পরিবর্তন সূচিত হবে না, এবং সেই পরিবর্তন সূচিত হবে না, সে তার ছোট্ট পরিবারের মধ্যে সেটা কোনো প্রভাব আসবে না, বা সে যেখানে যে কেন্দ্রে আছে সেই কেন্দ্রের মধ্যে আকারগত পরিবর্তন হলেও, রূপগত পরিবর্তন হলেও, গুণগত পরিবর্তন খুব একটা আসবে না। এবং কেন্দ্রকে ছাড়িয়ে, কেন্দ্র যেখানে যে সমাজে কেন্দ্র প্রতিষ্ঠিত, বিভিন্ন কেন্দ্র বিভিন্ন প্রতিষ্ঠান যে নামেই হোক না কেন, যে অঞ্চলে, সেখানকার মানুষের মধ্যে তার কোনো রেশ পড়বে না। এটা একটা বহুগুণিতক তার এফেক্ট। সুতরাং শুরুটা একদম ব্যক্তি থেকে। তো আমার সেই জন্য মনে হয়েছে যে মা এত কথা আমাদের শুনিয়েছেন, অন্তত বুদ্ধিগত ভাবে যদি প্রথমে সেটা বুঝি, তারপরে যদি নিজেরা
এই গুগল মিট শেষ হওয়ার পরে প্রত্যেকে নিজের নিজের কাজে ফিরে যাব। আজকে রাত্রিটা ঘুমানো না পর্যন্ত, কালকে আবার ঘুম থেকে উঠে প্রতিদিন নিজের কাজে, যে যার নিজের মতো কাজে আমরা আবার দিন শুরু করব। একটাই এর লক্ষ্য, শ্রী অরবিন্দ পরিষ্কার বলেছেন, আমাদের সামনে তিনি পরিষ্কার করেছেন যে 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 ভূমিকাই পালন করি না কেন, আজকে আমি এখানে বক্তা আর বাকিরা শ্রোতা। কেউ একজন শিক্ষক, কোথাও কেউ পরিচালক, কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ। একটাই উদ্দেশ্য যে এই সৃষ্টির মধ্যে, আমরা সেটা আগে আলোচনা করেছি, যে এই সৃষ্টিতে মানুষ যখন আমরা হয়েছি, আমাদেরকে পাঠানো হয়েছে বিবর্তনশীল জীব হিসাবে। তার একটাই কারণ, যিনি এই এই মানে এই যে ডিভাইন প্ল্যান, এই যে গ্র্যান্ড প্ল্যান অফ ক্রিয়েশন, তিনি আমাদেরকে তৈরি করে আপাতত নিশ্চিন্ত হয়েছেন যে এই ফিজিওলজি এবং এই অ্যানাটমি, এই যে মানুষ যাকে এতদিন এত চেষ্টা করে, প্রচুর ঝাড়পোছ করে, অনেক জিনিসকে বাতিল করে অবশেষে যে রূপটিকে আনা হয়েছে, লাইফ ডিভাইনে তিনি পরিষ্কার বলেছেন, বুঝিয়ে বলেছেন, মাতার কমেন্ট্রিও করেছেন তার 9 ভলিউমে সুন্দর করে গল্পচ্ছলে, যে তিনি আপাতত খুশি যে যে রূপটা তিনি করেছেন, কেন এই রূপের মধ্যেই তিনি ক্রমশই নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন, প্রোভাইডেড কথাটা, যে প্রোভাইডেড যে সম্ভাবনাগুলো আমাদেরকে দিয়ে পাঠানো হয়েছে, যেগুলো আমরা খুব ল্যাটেন্ট ভাবে, গুপ্ত ভাবে আমরা বহন করছি জন্মসূত্রেই, সেইগুলো যদি আমরা সেই বিষয়ে সচেতন হই এবং নিজেকে নিজে যদি ছাড়াতে চাই, নিজেকে নিজে যদি রিক্রিয়েট করতে চাই, নিজেকে নিজে যদি রিকাস্ট করতে চাই, এবং সেই করার সমস্ত সম্ভাবনাটাই আমাদের দেওয়া হয়েছে, এবং যেদিন থেকে সেটা চাইবো তার পরদিন থেকেই আমাদের প্রগতি, সঠিক প্রগতি। এবং সেটা কোনো অবস্থাতেই বাহ্যিক যে আমাদের যে মানে গুণগুলো আমরা যে আয়ত্ত করি, সবসময় এমন কোনো কথা নেই যে সেই গুণগুলো আমাদের ভিতরের প্রকৃতির পরিবর্তন ঘটাতে সাহায্য করে। বরং দেখা গেছে, এটা একদম সাধারণ প্রবণতা, যে বাইরের প্রচুর ইনফরমেশন যদি আমরা সংগ্রহ করে থাকি বিভিন্ন ক্ষেত্রে, তা সত্ত্বেও একটা মানুষ খুব বেশি বদলায়। বিপুল সংখ্যক মানুষ পৃথিবীতে আছে শিক্ষিত, বিভিন্ন পেশায়, খুব বদলায়। কেন? বাইরের এই যে গুণের যে বিকাশ বা অর্জন, তাই দিয়ে কিন্তু প্রকৃতির সমান্তরাল ভাবেই তার প্রগতি নাও হতে পারে। প্রকৃতি, মানুষের স্বভাব, মানুষের নেচার। সেই জন্য শ্রী অরবিন্দকে যখন দিলীপ রায় বলছেন যে গুরুদেব, আমি শুনতে পাচ্ছি, যখন পন্ডিচেরিতে দিলীপ রায়, আপনারা জানেন দিলীপ রায়ের ছেলে, যে অমুকের কাছে শুনি ধ্যানে বসলেই তার অনেক অতীন্দ্রিয় অনুভূতি হয়, কারণ বিভিন্ন রকম সে তার নানান কিছু তার ইঙ্গিত পায়, তো আমার তো কিছু হয় না। শ্রী অরবিন্দ তার উত্তরে দিলীপকে বলেছিলেন, দেখো দিলীপ, আমি যখন শুনি অন্যের কাছে যে দিলীপ যখন এসেছিল সেইখান থেকে আজকে দিলীপের কি বিপুল পরিবর্তন হয়েছে, সেটাই আমার কাছে ওয়ার্ড। আমার কাছে মোটেই সেটা খুব বড় কথা নয়, কে কত ঘন্টা ধ্যানে বসে ধ্যানের মধ্যে তুরীয় অনুভূতি, ট্রান্সেন্ডেন্টাল রিয়ালাইজেশন তার হলো, কিন্তু যখন সে বাহ্য চেতনায় ফিরে এলো, সে যেমনকার মানুষটি তেমনই রইল, তার প্রকৃতির মধ্যে তার কোনো প্রতিফলন হলো না, তার ব্যবহারিক সম্পর্কের মধ্যে, সামাজিক সম্পর্কের মধ্যে, সম্পর্কের রসায়নের মধ্যে তার কোনো পরিবর্তন হলো না। সেটা কিন্তু আমার এই যোগে, আমি যে কাজের জন্য এসেছি সেই যোগে কিন্তু খুব মূল্য নেই। সেটা অন্যান্য পথে মূল্য থাকতে পারে। আমার যেটা, আমি যে কাজটা করতে এসেছি বা আমার যেটা লক্ষ্য, সেটা হচ্ছে মানুষ যে
এই প্রকৃতিতে জন্মগ্রহণ করেছে, যার মধ্যে সে জন্মসূত্রে, এভলিউশনের সূত্রেই, বিবর্তনের সূত্রেই তার মধ্যে সে অ্যানিম্যালিটি ক্যারি করছে, পশুত্ব। সেই প্রকৃতির মধ্যে সেই পশুত্বের যে পরিবর্তন, টোটাল ট্রান্সফরমেশন, আমরা একদিন আলোচনা করেছি হোয়াট ইজ ট্রান্সফরমেশন, সেটা আজকের আলোচনা না। টোটাল ট্রান্সফরমেশন সেটা যতক্ষণ না হচ্ছে, অর্থাৎ ফ্রম ক্যাটারপিলার টু বাটারফ্লাই যেরকম আকারগত এবং চরিত্রগত গুণগত পরিবর্তন হয়ে যায়, বোঝাবার সুবিধার জন্যই টোটাল ট্রান্সফরমেশন, যে কাজটার জন্য শ্রী অরবিন্দের পৃথিবীতে এবার আসা, যে কাজ ইতিপূর্বে কাউকে করতে হয়, তো সেইটাই কিন্তু আমার কাছে ওয়ার্ড। তো সেই জন্য দিলীপ রায়কে তিনি আশ্বস্ত করেছিলেন। তো আমরা সেই কাজটা করার ক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণত প্রকৃতির প্রবণতা আছে, প্রকৃতি খুব সেফ জোনে থাকতে চায়, খুব কমফর্ট জোনে। মানে যে পরিবর্তনটা করতে হলে, নিজের পরিবর্তন, যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, নিজেকে নিজের সামনে দাঁড় করাতে হয়, এমনকি রক্তাক্ত হতে হয়, রক্তাক্ত মানে আমি খুব লিটারালি বলছি, ভয়ানক প্রতিকূলতার সম্মুখীন হয়ে নিজেকে নিজে পরখ করে দেখতে হয়, ঝড় ঝঞ্ঝা বিপদ সংকটের সামনে দাঁড়িয়েও প্রকৃতি সে অতীতের মতো আচরণ করছে কি করছে না, সেটাকে পরখ করে তবেই বোঝা যায় যে প্রকৃতি রূপান্তর হচ্ছে কিনা। এই গুগল মিট এখানে আমি বসে আলোচনা করছি, খুব কমফর্ট জোনে বসে শ্রী অরবিন্দের সাহিত্য চর্চা করে, অন্যান্য চর্চা করে, মনের দিক থেকে সেগুলোকে চিন্তা ভাবনা করে, সেটা একটা চিন্তার রূপের মধ্যে নামিয়ে এখানে আপনাদের সামনে আমি শেয়ার করছি। এর সাথে কিন্তু প্রকৃত অর্থে আধ্যাত্মিকতা বলতে আমরা যা বুঝি তার সম্পর্ক নাও থাকতে পারে। কারণ আধ্যাত্মিকতা মানে হচ্ছে যে চেতনায় আমরা সর্বক্ষণ সাধারণত থাকি, প্রকৃতির যে চেতনায় মন প্রাণ দেহ, সেই চেতনার গুণগত পরিবর্তন, চরিত্রগত পরিবর্তন, এবং সেটা অবশ্যই আসবে একদম জাগ্রত চেতনার মধ্যে। যখন আমরা এই হাটবাজারের দুনিয়ায় আমরা যখন সকলের সাথে আমরা সম্পর্ক করব, আদান প্রদান করব, এবং সেটাই এক বৃহত্তর ক্ষেত্রে আমরা যে জায়গায় থাকি না কেন, রাজনীতিতে যে পেশায় থাকি না কেন, তার প্রতিফলন সেখানে ঘটবে। এবং সেই জন্য আজকে শিল্পে সাহিত্যে একটা অদ্ভুত মানে ক্রাইসিস। আজকে পোস্ট মডার্ন যে আর্ট, আজকে যে লিটারেচার, আজকে আমরা যে একটা ডিকনস্ট্রাকশনের যুগে আমরা বাস করছি, যে এবং সেই নিয়ে যে বহু চর্চা হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি পৃথিবী খুব বদলায়নি, খুব ব্যতিক্রম কিছু ছাড়া। তার কারণ মানুষই তো বদলায়নি, আমরাই বদলাইনি। এবং আমাদের এমন কোনো আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই, কেন মা কোনো গ্যারান্টি দেননি, শ্রী অরবিন্দ গ্যারান্টি দেননি। পরিষ্কার মা বলেছেন যে তুমি কি করেছো, আর ইউ ওয়ার্দি অফ শ্রী অরবিন্দোস টিচিং, তাহলে কি করে আশা করো যে তুমি স্পেশাল প্রিভিলেজ পাবে। আশ্রমে এই প্রসঙ্গে মা উল্লেখ করেছেন, ছাপানো আছে কালো কালিতে। সুতরাং তুমি আশা করো কি করে প্রিভিলেজ পাবে। বা আমি যদি ঘুরিয়ে বলি কথাটা প্রায় মানে সমার্থক ভাবে, আমি কি করে আশা করি আমি গ্রেস পাবো, প্রোটেকশন পাবো। কেন আমি কি ওয়ার্দি, এবং সেই ওয়ার্দি হতে গেলে তার একটা জীবন শৈলী আছে, এবং নৈতিকতা কিছু মানদণ্ড আমাদের প্রত্যেকেরই কম বেশি আছে, সুশীল সমাজের মধ্যে, ভদ্র সমাজের মধ্যে, মধ্যবিত্ত শিক্ষিত সমাজের মধ্যে। কিন্তু দেখা গেছে নৈতিকতা দিয়ে কিন্তু প্রকৃতিকে জয় করা যায় না, প্রকৃতির পরিবর্তন করা যায় না। এই পরীক্ষা পৃথিবীতে বহুবার হয়ে গেছে। ধর্মের ইতিহাসে হয়েছে, নৈতিক অনুশাসন, ধার্মিক অনুশাসন, রাজনীতিতে হয়েছে, প্রোপাগান্ডা দিয়ে হয়েছে, ব্যাপটাইজ করে চেষ্টা করা হয়েছে ধর্মের ইতিহাসে। রাজনীতিও প্রায় ব্যাপটাইজ করারই সমর্থক। কিন্তু মানুষ বদলায়নি, বদলায়নি বলে পৃথিবীর আজকে একটা ভয়ঙ্কর আদিম চেহারা একটা নতুন রূপে এসেছে, এবং সামনেও আসবে না, তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং সেই
নিরিখে আমরা আজকে মায়ের কিছু কিছু, যে মা তিনি বিভিন্ন বিষয়ে তিনি বলেছেন জীবন সম্পর্কে, আমরা চেষ্টা করব সেটাকে অল্প অল্প করে আমরা সেইটা শুনতে এবং সেই প্রসঙ্গে একটু আলোচনা যেখানে করা সম্ভব করতে, এবং তারপরে তার প্রেক্ষিতে যদি প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমরা যতটা সম্ভব সময়ের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা যে বিষয়টি আলোচনা করব, মায়ের একটা টেক্সট সামনে রেখে, সাধারণত আমি এ পর্যন্ত যে আলোচনা করেছি কোনো টেক্সট নিয়ে আলোচনা করিনি, কিন্তু আমার মনে হয়েছে এবারে অল্প অল্প করে, বেশি না, অল্প অল্প করে কিছু কিছু প্রাসঙ্গিক টেক্সট আমরা সামনে রেখে এবার আমরা বোঝার চেষ্টা করি। আমাদের সমস্যা হচ্ছে যে ওই যে একটু আগে আমরা বলছিলাম, মায়ের কথা মনে পড়েই সে কথা বলা, যে আমরা যখন একটা কিছু জানি, একটা বুঝি, আমাদের একটা প্রবল আসক্তি থাকে, আমরা সেটা নিয়ে বহুদিন জীবনের একটা বড় অংশ কাটিয়ে দিই, আমরা তার থেকে বেরোতে পারি না। ইনফরমেশনের দিক থেকে হয়তো অনেক কিছু আমরা অ্যাকোয়ার করি, গ্যাদার করি, সংগ্রহ করি, কিন্তু মানে প্রকৃতিগত ভাবে আমরা কিন্তু খুব বেশি আমরা এগোতে পারি না, এগোতে চাই না। এবং এগোতে না চাওয়ার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, যে ঝুঁকি, যে আয়াস নিতে হয় এবং তার জন্য নিজেকে যে ভাঙতে হয়, সেইটা কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনে হয় না বলেই আমরা আমাদের সৃষ্টি, বাইরের জগতের সৃষ্টিও খুব বেশি দাগ কাটে না। নানান ক্ষেত্রে আমরা যে সমস্ত আমাদের কৃতি, সেটাও খুব দাগ কাটে না, আর আমরা নিজেকেও ভাঙতে পারি না। কালকেই একটা আলোচনায় আমি বলছিলাম যে আমাদের চোখের সামনে একটা মানুষকে আমার খুব বারে বারে মনে পড়ে, সবারই আপনাদের মনে পড়ে যদি আমি সেই নামটা বলি। আমি এখানে শ্রী অরবিন্দের কথা আলোচনা করবই না, কারণ শ্রী অরবিন্দ সমস্ত কিছুর ঊর্ধ্বে। আমার যে মানুষটার কথা মনে পড়ে সেটা হচ্ছেন রবীন্দ্রনাথ। দেখুন, আমরা প্রচুর পড়াশোনা করি, যারা এই ধরনের আলোচনা করি, বহু পণ্ডিত আছে। এবার রবীন্দ্রনাথের জীবনে যদি তাকানো যায়, যে রবীন্দ্রনাথ একটা মানুষ সারা জীবনে ওই সৃষ্টি করতে পারে, এটা কিন্তু আমি ভেবে উঠতে পারি না। পৃথিবীতে কিন্তু এই তুলনা মেলা ভার, এই তুলনা মেলা ভার, যে এই পরিমাণ সৃষ্টি তিনি কি করে করতে পারেন। তার পড়াশুনো, তার জমিদারি, তার একদম প্রত্যক্ষ কর্মযোগ্য শান্তিনিকেতন। এবং শুধু তাই না, তিনি প্রতি মুহূর্তে আমরা দেখেছি নিজেকে কিভাবে ভেঙেছেন, প্রতি মুহূর্তে। সে আলোচনাটা আজকে ঢুকবো না, তাহলে রবীন্দ্রনাথ নিয়ে একটা অন্য আলোচনা একদিন করতে হয়, কিভাবে তিনি নিজেকে ভেঙেছেন, অবিশ্রান্ত ভাবে তিনি নিজেকে নিজে পরখ করেছেন আর এগিয়েছেন। এবং তার সত্যের নিরিখে, সৃষ্টির নিরিখে তিনি কত প্রলোভন, কত কিছু তিনি অনায়াসে ত্যাগ করেছেন। এবং সেটা নিয়ে খুব চিত্তাকর্ষক আলোচনা করা যায়, আমরা সেটা করছি না। আমাদের জীবনের ক্ষেত্রে কিন্তু এইটা আমরা সাধারণত এই চ্যালেঞ্জটা নিই না। এবং তিনি বহু অপ্রিয় হয়েছেন, সমকাল তাকে কি পরিমাণে তার প্রতি সমালোচনা বর্ষণ করেছে, তাকে কি সহ্য করতে হয়েছে। শুধু তাই না, কি পরিমাণ দুঃখ, মৃত্যু, যন্ত্রণা তাকে ধাওয়া করেছে। এবং সেই সময়ও তিনি কি অবিচল। এই হচ্ছে সাধনা। আমরা যে সাধনার কথা বলি না, বলা খুব সহজ, মেন্টাল ট্রান্সফরমেশন, ভাইটাল ট্রান্সফরমেশন, ফিজিক্যাল ট্রান্সফরমেশন, সাইকিক এমার্জেন্স, ইট ইজ ভেরি ইজি টু সে অ্যান্ড কোট। আমরা ভাবতে পারি, আমরা সবাই জানি, যিনি তার পুত্রকে দাহ করে এসে তিনি এসেছেন এবং স্টেশনে একজনের সাথে দেখা, স্টেশনে যার সাথে দেখা, তিনি রবীন্দ্রনাথকে একাধিক প্রশ্ন করছেন। রবীন্দ্রনাথ একইভাবে তিনি তার উত্তর দিচ্ছেন, অথচ তার পুত্র শ্রমিককে কিছুক্ষণ আগে তিনি দাহ করে এসেছেন। কেন? ইমাজিন। পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি প্রশ্নকর্তাকে স্মরণ করালেন অনেকক্ষণ পরে,
যে উনি এই কিছুক্ষণ আগে পুত্র দাহ করে এসেছেন, পুত্রকে। অর্থাৎ রবীন্দ্রনাথ দেখাতে চেয়েছেন, রবীন্দ্রনাথ আমাদের জীবনে একটা বড় শিক্ষা, যে ব্যক্তিগত লাভ লোকসান এই বিশ্ব সৃষ্টির সামগ্রিকতার নিরিখে, সামগ্রিকতার প্রেক্ষিতে আমার স্থানটা কত ছোট, আমার অভাবটা, আমার দুঃখটা, আমার যন্ত্রণাটা কত ছোট সমগ্রের নিরিখে, না হলে এটা সম্ভব। এবং একাধিক, তার মেয়ের মৃত্যুতে, কত বলবো, তার নিজের পত্নীর মৃত্যুতে, এক বহু উদাহরণ। অর্থাৎ এইখানেই হচ্ছে আমাদের অ্যাসিড টেস্ট, যে সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আমি কিভাবে অ্যাক্ট করছি, আমার ভূমিকাটা কি, আমি কিভাবে নিজেকে অন্যের সামনে রাখছি, সম্পূর্ণ সর্বৈব প্রতিকূলতার মধ্যে আমাদের কিন্তু অগ্নি পরীক্ষা শেখাবে। সেই জন্য শ্রী অরবিন্দের যে শিক্ষা, সেই শিক্ষাতে, শ্রী অরবিন্দের শিক্ষায় কিন্তু এই প্রকৃতি, প্রথম কথা প্রকৃতি, শেষ কথা প্রকৃতি, এই প্রকৃতিকে বদলানো এবং সমস্ত প্রতিকূলতার সামনে নিজের প্রকৃতিকে বোঝা, ফেস করা। এবং সেই জন্যই শ্রী অরবিন্দের অন্যতম মানে মানে জীবনীকার বলবো না, শ্রী অরবিন্দ সম্পর্কে যিনি একমাত্র বলা যায় সাম্প্রতিককালিক ইতিহাসে পাশ্চাত্যের দরজা যিনি খুলে দিয়েছেন, যে বইটা লিখে, সে বইটার টাইটেল হচ্ছে, মূলত সেটা ফ্রেঞ্চে, কিন্তু সেটা একাধিক ভাষায় তর্জমা হয়েছে, ইংরেজিতে হচ্ছে শ্রী অরবিন্দ অর দি অ্যাডভেঞ্চার অফ কনসাসনেস। আমরা দেখতে পাচ্ছি মা ছাপা আছে, এই এর যিনি লেখক, মা তার নাম দিয়েছিলেন, তিনি একজন ফরাসি কৃতবিদ, আমরা তার মধ্যে ঢুকবো না। মা তার নাম দিয়েছিলেন সৎপ্রেম, অর্থাৎ ট্রু লাভ। শেষের দিকে 58 সাল থেকে 73 সাল পর্যন্ত মা যে তার শরীরের রূপান্তরের সাধনা করেছেন, এ নিউ ল অফ ফিজিক্স, যে আমরা যে বলি এন্ট্রপি, আমরা আগের দিন আলোচনা করেছিলাম এটা নিয়ে বিস্তৃত, সেই এন্ট্রপিকে রিভার্স করা, প্রকৃতির একটা নতুন নিয়ম, নতুন দিগন্ত পৃথিবীর সামনে উন্মোচন করা, তার শরীরের রূপান্তরের সাধনায় মা যে দুজনকে তার সামনে সবসময় অ্যালাউ করেছিলেন এবং সবকিছু তিনি দিনের পর দিন শেয়ার করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন সৎপ্রেম। সৎপ্রেমকে মা একদিন বলছেন যে তুমি যে বইটা লিখছো, সে বইটা বিপুল সারা ইউরোপে সারা যে জাগিয়েছে, সেটা হচ্ছে শ্রী অরবিন্দ অর দি অ্যাডভেঞ্চার অফ কনসাসনেস। মা বলছেন যে আমি দেখতে পাচ্ছি শ্রী অরবিন্দ এসে তোমাকে দিয়ে লেখাচ্ছেন, একেবারে ছাপা আছে। তার মানে যে বইটা তিনি লিখেছেন সৎপ্রেম, ডাইরেক্টলি ইন্সপায়ার্ড বাই শ্রী অরবিন্দ এন্ড গাইডেড বাই শ্রী অরবিন্দ। সেইখানে সৎপ্রেম একটা জায়গায় লিখছেন, যে কথাটা বলার জন্য এতগুলো কথা বলা, যে শ্রী অরবিন্দ কিন্তু ঠিক এই কথাটা আমি একটা জায়গা থেকে এখানে মানে ভাষাটাকে আমি একটু সহজ করে বলছি, বাংলা করে, যে শ্রী অরবিন্দ কিন্তু পৃথিবীতে এসেছেন আর একটা মোজার্ট, একটা বেটোফেন, একটা রদা, একটা শেলি তৈরি করার জন্য নয়। অর্থাৎ শ্রী অরবিন্দের সাধনায় পার্টিসিপেট করে, শ্রী অরবিন্দের সাধনায় এসে এরকম কৃতিমান এক একজন, যে কৃতিমানদের আমরা স্মরণ করি আজকে, বিশেষ করে তিনি পাশ্চাত্যের কথা উল্লেখ করেছেন, তিনি ভারতীয়দের কথা সেখানে উল্লেখ করেননি, অলমোস্ট একই কথা, যে শ্রী অরবিন্দের উদ্দেশ্য কিন্তু আর একটা বেটোভেন, একটা মোজার্ট, একটা শেলি, একটা বায়রন সৃষ্টি করা নয়। কেন বললেন? এই কথাটা আমাদের বুঝতে হবে, যে বেটোভেন তার সঙ্গীত জগতে, সৃষ্টির জগতে তিনি মহান, তাকে অতিক্রম করা যায় না। শেলি তার সাহিত্যে মহান, বায়রন, কিটস। কিন্তু দেখা গেছে পাশ্চাত্যের এই সমস্ত কৃতিমান মানুষদের
সৃষ্টিতে তারা মহান, তাদের সৃষ্টির জগতে, কিন্তু গোটা জীবনের নিরিখে যদি দেখা যায় ইন্টিগ্রিটি, আমরা যে কথাটা বলি ইংরেজিতে ইন্টিগ্রিটি, সেই ইন্টিগ্রিটির নিরিখে কিন্তু এদের ব্যক্তিগত জীবনের মধ্যে যদি ঢোকা যায় তাহলে কিন্তু একটা গোটা জীবনের যে ইন্টিগ্রিটি সেটা কিন্তু ধরা পড়ে না, সেখানে অনেক গোলমাল ধরা পড়ে। কিন্তু মানুষ চিরকাল পূজা করে কৃতিকে, সে কৃতিটাকে মনে রাখে, তার ব্যক্তিগত জীবনকে মনে রাখে না। কিন্তু শ্রী অরবিন্দ বলছেন তাহলে তো হবে না, মানুষের প্রকৃতি যদি না বদলায়, সে সৃষ্টির জগতে একটা কিছু সৃষ্টি করলো, কিন্তু মানুষকে বদলানোর ক্ষেত্রে সে তো দিগদর্শন হতে পারলো না, সে তো দৃষ্টান্ত হতে পারলো না। সুতরাং একটা পূর্ণাঙ্গ মানুষ চাই আমাদের, একটা শেলি, একটা কিটস, একটা বায়রন, একটা রদা, একটা কিটস আমাদের লক্ষ্য নয়। বা আমরা আমাদের ভারতবর্ষে যদি এরকম কৃতিমানদের পুরুষদের কথা বলি, শ্রী অরবিন্দ বলছেন একটা সামগ্রিক মানুষ যে প্রকৃতির পূর্ণতা অর্জন করেছে, তার মন, তার প্রাণ, তার দেহ, এবং সেই তাদের পরিবর্তন, তার যে অন্তরাত্মা বলে একটি বস্তুকে সে বহন করছে, তার আলোকে তাদের রূপান্তর, তারপরেও আবার তার যাত্রা ঊর্ধ্বলোকে, এইটা হচ্ছে প্রকৃতির পরবর্তী পরিকল্পনা। এবং সেই পরিকল্পনার সামনে দাঁড়িয়ে আমরা অনেক পিছিয়ে আছি বলে প্রকৃতি প্রেস করছে। এবং আমরা আগের দিন আলোচনা করেছি আজকের যে সংকট, সেই সংকট হচ্ছে ট্রানজিশনাল ক্রাইসিস। একটা ধাপে যেতে যাই, কিন্তু কিছুতেই আমরা সে ধাপে যাওয়ার জন্য প্রস্তুত নয়। তার কারণ আমাদের পুটলি বাঁধা আছে অনেক কিছু। আমি অতীতে এইটা জেনেছি, ওটা জেনেছি, সেইগুলো নিয়ে চর্চা করি, সেইগুলো নিয়ে আমাদের দিন যাপন, সেইগুলো নিয়ে আত্মশ্লাঘা, আত্মপ্রসাদ আমরা অনুভব করি। এই যে আমাদের পুটলি বাঁধা জীবন, আমি সাহিত্যের জগতে কি শিল্পের জগতে কি বিভিন্ন জগতে যা কিছু অর্জন করেছি সেটাই আমার পুঁজি, এবং সেইটা দিয়ে আমরা নানান জিনিসকে দেখার চেষ্টা করছি, বোঝবার চেষ্টা করছি, ব্যাখ্যা করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ভাঙতে চাইছি না, ভেঙে নিজেকে গড়তে। যদি তাই হতো তাহলে রাজনীতিতে, শিল্পে, সাহিত্যে, সঙ্গীতে, ব্যবসায়, বাণিজ্যে, অর্থনীতিতে সব জায়গায় একটা নতুন আদল আসতো। এবং সামগ্রিকভাবে সেই আদল আসেনি বলেই আজকে সমগ্র জগতের সমস্ত ক্ষেত্রগুলিতে ক্রাইসিস। শিক্ষার জগৎ নগ্ন হয়ে গেছে, শিল্প সাহিত্যের জগতের সাধারণ চিত্রটা দেখুন, রাজনীতি দেখুন, অর্থনীতি আজকে কোথায়। মা বলেছেন পৃথিবীতে সবচেয়ে পরিবর্তন শেষে দুটো জিনিস হবে, পলিটিক্স অ্যান্ড অর্থনীতি। সবচেয়ে বাধা পরিবর্তনের ক্ষেত্রে এই দুটো। তার সাথে অন্য একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের, যেটাকে আমরা বলি আমাদের যে যৌনতার জীবন, সেটা একটা বাধা। সেটা আমাদের ভাইটাল থেকে আসে, সে আলোচনা আমরা ঢুকছি না। সেইখান থেকে যদি আমরা লাভ দিতে না পারি, একটা উল্লম্ফন যদি ভাঙতে না পারি, এই ভাঙতে আমরা চাই না, কারণ ভাঙতে গেলে অনেক ঝুঁকি নিতে হয়, অনেক চ্যালেঞ্জ নিতে হয়। এইখানে গুগল মিটে বসে আমি অনেক কথা সহজে বলতে পারি, এটা খুব কমফর্ট জোন। শ্রী অরবিন্দ সে কথাগুলো ব্যাখ্যা করেছেন মানুষের প্রকৃতি সম্বন্ধে, হিউম্যান সাইকেলে। তিনি বুর্জোয়া অ্যান্ড সামুরাইতে তো আমাদের একেবারে ধুইয়ে দিয়েছেন, মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীকে ধুইয়ে দিয়েছেন। আমি আগের দিন বলছিলাম সে লেখাটা পড়লে মনে হয় যেন কার্ল মার্কস বলছেন। তো সেই যদি মুখোমুখি হতে হয় আমাদের বুঝতে হবে, মা আমাদের বলছেন যে চির প্রগতি কাকে বলে সেটা তোমাকে বুঝতে হবে। ধরা যাক মা এখানে যেটা বলছেন যে আমরা আমাদের ইন্টেরিয়রাইজেশন অফ কনসাসনেসের জন্য, আমরা নিজের ভিতরে প্রবেশ করার জন্য, অন্তর্মহলে, অন্তর্জগতে প্রবেশ করার জন্য বাহ্য চেতনা থেকে নিজেকে গুটিয়ে এনে আমরা যখন ভিতরে ঢুকতে চাইব, যাকে আমরা প্রথাগত ভাবে বলি আমরা ধ্যান বা কনসেন্ট্রেশন। আমি একদিন একটা বিস্তৃত আলোচনা করেছিলাম হোয়াট ইজ ধ্যান and হোয়াট ইজ কনসেন্ট্রেশন অ্যান্ড প্রিলিমিনারি স্টেপ গুলো কি এবং তার কি কি লক্ষণ, সেগুলো নিয়ে একদিন আমরা আলোচনা করেছিলাম। যাদের এই এক্সপিরিয়েন্স সামান্যতম কিছু হয়েছে তাদের ক্ষেত্রে মায়ের একটা সাবধান বাণী, মা সেটা এখানে শুনিয়েছে।
মা বলছেন তুমি ধ্যানে বসছো, আমি শুধু একটা ইস্যু নিয়ে প্রথমে আলোচনা করি। ধ্যানে বসছো, তোমার উদ্দেশ্য কি? সমস্ত বাহ্য চেতনাটাকে গুটিয়ে এনে তুমি ফোকাস করবে একদম হৃদয়ের হৃৎকেন্দ্রের ভিতরে, সোলার প্লেক্সাস, অথবা এই ভুরু যুগলের এখানে, অথবা মাথার উপরে। এটা একাধিক জায়গা আছে, আমরা সেটা আলোচনা একদিন করেছি, এবং কিভাবে তার রেজাল্ট পাওয়া যায় এবং সেটা কিভাবে তার লক্ষণগুলো কি কি আমরা কিছু সে আলোচনা করেছি। যাদের সেই অভ্যেস আছে কম বেশি তারা সেটা জানেন, বাকিদের পক্ষে জানা সম্ভব না এটার মধ্যে না নামলে। মা বলছেন কি হয় নর্মালি, আমরা প্রতিদিনই যখন একটা নির্দিষ্ট সময় ধ্যানে বসি, আমরা ঠিক ওই জায়গাটায় আমরা অভ্যস্ত হয়ে যাই, চোখ বুঝলেই ঠিক ওই জায়গাটায় ফোকাসড হয়ে যায়, যাদের খুব অভ্যাস আছে। মা বলছেন এটা কিন্তু একটা খুব মানে অন্তরায়ও বটে। তুমি একই জায়গায়, একই ভাবে, একই পদ্ধতিতে, একই জিনিসের মধ্যে ফোকাস করেছো, তোমার আর কোনো অভিজ্ঞতা তোমার কাছে আসছে না। সেম, দিস ইজ নট প্রোগ্রেস, দিস ইজ নট প্রোগ্রেস। হ্যাঁ, তুমি বলতে পারো অন্যেরা ধ্যান করতে পারে না, তুমি সহজেই 10 মিনিটের মধ্যে তুমি ধ্যানে চলে যেতে পারো, ভিতরে চলে যেতে পারো, বাট দিনের পর দিন একই জিনিস, দিনের পর দিন একই অভ্যস্ত, সেখান থেকে তোমার তো লিফটিং হচ্ছে না, প্রোগ্রেস হচ্ছে না। তুমি সেখান থেকে নিত্য নতুন অভিজ্ঞতায় যে তোমার উত্তরণ, সেটা তোমার হচ্ছে না। মা সেইখানে বলছেন যারা আমরা সত্যি সত্যি মনকে শান্ত করতে চাই, বাহ্যিক মনের যে ঝড়ঝাপটা তাকে গুটিয়ে এনে যারা নিজেদের মধ্যে কেন্দ্রীভূত করতে চায়, মনকে কনসেন্ট্রেটেড করতে চাই, মেডিটেট করতে চাই, এবং সেটা একটা প্রথম লক্ষণ। কারণ আমি যদি মনকে শান্তই না করতে পারি, এবং সেই শান্ত মনকে পাবলিকের মধ্যে, ক্রাউডের মধ্যে যদি একইভাবে সেটাকে বহন করতে না পারি, নিজেকে যদি আইসোলেট না করতে পারি, তার মধ্যে ঝড়ে ভিড়ের মধ্যে আছি অথচ তার থেকে আইসোলেট যদি না পারি, তাহলে এই ধ্যান চর্চার কোনো ব্যবহারিক তার কোনো এফেক্ট নেই। সেটা দেখেছি রবীন্দ্রনাথকে, আশ্চর্য। মানে আজকে সে আলোচনা করব না, তিনি ভিড়ের মধ্যে, তিনি এই জগৎ সংসারের মধ্যে যখন তিনি থেকেছেন, কিভাবে তার মধ্য থেকে সমস্ত প্রতিকূলতা ফেস করেছেন এবং নিজেকে তার থেকে তুলে রেখেছেন, স্বতন্ত্র করে রেখেছেন, এবং সেই স্বতন্ত্রতার মধ্য দিয়ে তিনি এক এক করে তিনি সৃষ্টি করছেন। ছিন্ন পত্রের ভিতর দিয়ে তার সমস্ত উপলব্ধি, তার বলাকার মধ্যে সমস্ত উপলব্ধি, তার গানের মধ্যে সমস্ত উপলব্ধি। তিনি ক্রাউডের মধ্যে আছেন থেকেই তার ওই সময়, আবার তিনি নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছেন সব কিছুর থেকে, একদম লোকালয় বর্জিত, একেবারে নির্জন। সেখানে আবার তিনি একেবারে মানে মানে এক গুয়ে তিনি আর কোনো সংস্রব রাখেননি। কিন্তু আমরা দ্বিতীয়টা হয়তো খানিকটা পারি, রবীন্দ্রনাথ যেটা পারতেন, তিনি একদম নিজেকে সমস্ত লোকচক্ষুর অন্তরালে তিনি নিয়ে যেতেন প্রায়, এবং ছোটবেলা থেকেই তার এই অভ্যাসটা ছিল আমরা যদি জানি। কিন্তু তার বড় ক্ষেত্রটা হচ্ছে বিপুল কর্মযজ্ঞের মধ্যে থেকে, এই বিপুল আঘাত, যন্ত্রণা, দুর্যোগের মধ্যে থেকেও তিনি যা কিছু সৃষ্টি করেছেন, এইটা কিন্তু আমাদের কাছে ওয়ার্দি। কেন আমরা যে জগতে থাকি, ঠিক এই সময়ে যদি আমি নিস্তরঙ্গ থাকতে পারি, আনপার্ট অফ থাকতে পারি, আমার সামনে একটা ভয়াবহ দুর্যোগ ঘটে যাচ্ছে, আমি তার দ্বারা প্রভাবিত নই। এইটাই তো অনুশীলন, এইটাই তো কাজ। আর সেই কাজটাকে বোঝার জন্য এত আয়োজনী আলোচনায় পাটফাট যে আমাকে কি হতে হবে। সেইখানে সেই বাহ্য চেতনায় ফিরে এসে যদি আমি নীরবতার অনুশীলনটা না রাখতে পারি, এই নীরবতার পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারি, তাহলে বুঝতে হবে যে আমার কিছু হয়নি, মানে যেটা হওয়া প্রয়োজন ব্যবহারিক জীবনের ক্ষেত্রে। মা এই জন্য বলেছেন, যখনই তুমি ধ্যানে বসতে যাও, তখনই অভ্যাস হেতু সেই অবস্থাতে তুমি আপনা থেকেই গিয়ে পড়ো সেই একই জায়গায়, যতক্ষণ খুশি সেভাবে অনায়াসেই থেকে যেতে পারো। সেটা তখন তোমার অভ্যস্ত ব্যাপারেই দাঁড়িয়ে গেছে। ক্রমে তা প্রাণহীন ও যন্ত্রবৎ প্রক্রিয়াতেও পর্যবসিত হয়েছে।
কিন্তু অচেতন ও অসতর্ক থাকায় একথা নিজে তুমি টের পাচ্ছ না, কিন্তু তার মানে ওখানেই তুমি স্থগিত হয়ে রয়ে গেলে, বাক্সবন্দী হয়ে একই স্থানে আবদ্ধ রইলে, ওখান থেকে আর এক পাও তুমি এগোচ্ছ না। এমনি ভাবে চালিয়ে যেতে থাকলে সারা জীবনটা তুমি ওই এক অবস্থাতেই কাটিয়ে দেবে। জীবনে আর তোমার কোনো অগ্রগতি হবে না, বরং গন্তব্য পথে অনেকটা পিছিয়েই যাবে। আমার মনে পড়ছে, আমি যখন কোনো একটা জায়গায় একটা গোবরডাঙ্গায় একটা সেশন নিচ্ছিলাম, অনেকগুলো সেশন নিয়েছি ভিডিওগ্রাফিক্স দিয়ে সাহায্যে। তো এখানেই একজন আছেন অধ্যাপিকা, তোমরা অনেকেই জানো, আমি তার নাম বলছি না। আমাকে সেই ধ্যানের একটা সেশন, তো আমাকে বলছে, স্যার আমার তো ধ্যান হয় না। আমি বললাম, কে তোমাকে দিব্যি দিয়েছে ধ্যান করতে? তুমি যে নীরবে একটা কল্পনার জগতে চলে যাও, নিজেকে নিস্তরঙ্গ করে দিতে যদি পারো, চোখ না বুঝে পদ্মাসনে না বসে নিজেকে যদি একদম খালি করে দিতে পারো, নিস্তরঙ্গ করে দিতে পারো, একটা বিশেষ জায়গায় যদি চেতনাকে কেন্দ্রভূত করে দিতে পারো, একটা বিশেষ বিষয়ের উপর যদি তুমি কনসেন্ট্রেট করে দিতে পারো এবং তাকে যদি অনুসরণ করতে পারো, ক্রমান্বয়ে যেমন রবীন্দ্রনাথ করতেন। আমি বারবার বলছি, শ্রী অরবিন্দর আলোচনা আনবই না, শ্রী অরবিন্দ শত যোজন দূরে, তার সম্বন্ধে সাধারণ নিয়ম খাটে না যেটা রবীন্দ্রনাথ শ্রী অরবিন্দ সম্বন্ধে বলছেন। তো সেটা যদি তুমি পারো, আর ধরো আমি পারি 1 ঘন্টা ধ্যান করতে রোজ সকালে, দীর্ঘদিনের আমার যা অভ্যাস, এবং সেখানে মানে আমার জন্য আরো ধ্যান করতে পারলে ভালো লাগে, যেটা তুমি পারো না। আর আমি সেই মানুষটা যখন বাইরের জগতে ধ্যানের পর, যখন নিয়মিত 40 বছরের অভ্যাসের পর বাইরের জগতে ফিরে আসি, তখন যদি কাজের লোকটা দেরি করে আসে, ব্যাস ভিতরটা সব গেল, সমস্ত শান্তভাব, সমস্ত স্থিরতা গেল। বা কাজের লোকটা সেদিন যদি আননোটিসড, কোনো নোটিশ না দিয়েই সে কামাই করে, হয়ে গেল আমার ভিতরে। তাহলে অগ্নি পরীক্ষাটা কোথায়? অথচ তুমি ধ্যান করো না, তুমি যদি কাজের লোকটা না আসে, তোমার আমার মতো এরকম কোনো তীব্র প্রতিক্রিয়া হয় না, ভিতরে ঝড় ওঠে না, ভিতরে ভিতরে তার প্রতি রাগ আসে না, তুমি খুব শান্ত হয়ে ভাবছো আসেনি, নিশ্চয়ই কোনো একটা অসুবিধা হয়েছে, বা না আসলে অন্তত একটা জানান দেওয়া উচিত ছিল, কিন্তু তুমি ভিতরে তোমার কোনো প্রতিক্রিয়া হলো না, ঝড় উঠলো না, তুমি তার প্রতি বিদ্বিষ্ট হলে না, খুব শান্ত হয়ে তুমি তার কাজগুলো তুমি সকালে করতে থাকলে। তাহলে কে ওয়ার্দি এখানে? যে ধ্যান করে না যে ধ্যান করে না? ধ্যান বস্তুত একটা অ্যাটিটিউড, একটা অ্যাটিটিউড, অর্থাৎ শান্ত ভাব। আমাকে একজন বলছিল এই গ্রুপেই যে আমরা একটা ধ্যানের সেশন করতে পারি না। খুব আমাদের এই একটা মিটে, নিজেদের মধ্যে মিটিং হচ্ছিল, আমাকে সেই মিটিং এ গুগল মিটে রেখেছিল তন্ময় ওরা। তো আমি বস্তুতপক্ষে খুব একটা উৎসাহ দিইনি। মনে আছে নিশ্চয়ই যারা সেই মিটিং এ ছিলেন আমার সাথে, মানে আমাকে যারা মিটিং এ রেখেছিলেন, আমরা হ্যাঁ আমরা গাইডেড মেডিটেশন করতে পারি, কিন্তু গাইডেড মেডিটেশন করে কি করে মনকে শান্ত করতে হয় সেটা অবশ্যই পারি। তার জন্য সেটা না করেও মা শ্রী অরবিন্দ ধ্যানের সম্বন্ধে এত কিছু বলেছেন, এত ডিটেলসে বলেছেন, সেটাকে যদি পড়ে আমি চর্চাটা শুরু করি, আমি কেন পারবো না 7 দিন 10 দিন 1 মাস পরে সেই জায়গায় পৌঁছতে, যদি সেইটাকে ধরেই করি। মা জায়গায় বলছেন ধ্যানের তিন প্রকার ধ্যান, শ্রী অরবিন্দ ধ্যান নিয়ে অত কথা লেটার্সে বলেছেন, কেন পারবো না? সেইটা একজন গাইডেড মেডিটেশনে একজন সহজে আমাকে দেখিয়ে দেবেন। আর যদি আমি না তার কাছে না যাই, আমি নিজেই 7 দিন 10 দিন পরে আমি চর্চাটা শুরু করলাম, থেকে আস্তে আস্তে হচ্ছে, কিন্তু জায়গাটা কিন্তু একই। যিনি গাইডেড মেডিটেশন আমাকে শিখিয়ে দিলেন বা আমি নিজে নিজে শিখলাম, যতক্ষণ করছি ভীষণ ভালো অবস্থায় আছি, বাহ্য চেতনায় এসে একটা সেই সাধারণ মানুষ, এবং অস্থিরতা, ভীষণ চাপ, ভীষণ রকম সংকট এলে নিজের ভিতর টেনশন, ঘুম হয় না, হাত পা কাঁপে, প্রেশার বেড়ে যায়, প্যালপিটেশন হয়, খেতে ইচ্ছে করে না, মাথা যন্ত্রণা করে, রাতের ঘুম হয় না। শ্রী অরবিন্দ তো এমন মানুষ চাননি। শ্রী অরবিন্দ এমন মানুষ চেয়েছেন
যে জীবনের সামনে সবকিছু আছে, কিন্তু সবকিছুর থেকে সে নিজেকে ঊর্ধ্বে ওঠাতে শিখেছে, প্রকৃতিকে তার ঊর্ধ্বে নিয়ে নেওয়া, নিজেকে তার থেকে বিযুক্ত করা, ডিট্যাচ করা। তো মা সেই জন্য বলছেন যে তুমি যে ধ্যানে একই জায়গায় থাকছো, জীবনে তোমার আর কোনো অগ্রগতি হবে না, বরং গন্তব্যপথে অনেকটা পিছিয়েই যাবে। এই হচ্ছে মাদার্স মিনিস্ট্রি। সুতরাং আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে প্রশান্তি, আমাদের লক্ষ্য হচ্ছে স্থিরতা, এবং এই স্থিরতার পরীক্ষা বরং আমাদের জাগ্রত অবস্থায় দিতে হবে, নিজেকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে, নিজেকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে, এবং সমস্ত প্রতিকূলতাকে প্রয়োজনে অ্যাকসেপ্ট করতে হবে। এবং শ্রী অরবিন্দ থটস এন্ড অ্যাপ্রোচেসে প্রতিকূলতাকে ইনভাইট করেছেন, ভগবানের উদ্দেশ্যে বলছেন, হে প্রেমাস্পদ, তুমি আমাকে এত ভালোবাসো, দু বাহু দিয়ে আমাকে আবেষ্টন করে রেখেছো, কিন্তু আমি দেখতে চাই তুমি আমাকে শাস্তিও দিচ্ছ, তুমি আমাকে দুর্যোগের মধ্যেও ফেলছো, তুমি আমাকে চাবুকও মারছো, সেইখানেও তোমার প্রেমাস্পদের যে বাহুবন্ধন, তোমার যে ভালোবাসা, তোমার যে উপস্থিতি, সেটাকে আমি অনুভব করতে চাই। ঠিক এই কথাটাই শ্রী অরবিন্দ 4টে লাইনের মধ্যে বলেছেন থটস এন্ড অ্যাপ্রোচেস। শ্রী অরবিন্দ ইনভাইট করছেন ডিফিকাল্টিকে, শ্রী অরবিন্দ ইনভাইট করছেন যন্ত্রণাকে, সংগ্রামকে ভগবানের কাছে, বলছেন তার মধ্যেও আমি যেন রিয়ালাইজ করি। সেইটাই তো প্রকৃত রিয়ালাইজেশন। সেই অগ্নি পরীক্ষায় আমাকে দিতে হবে, এবং সেই পরীক্ষায় যদি না পাশ করি, তাহলে কি প্রতিদিন প্রত্যেকটা ঘটনায় যখন আমি ডিফিকাল্টিজ মধ্যে পড়ছি, আমি যখন অ্যাডভার্সিটির মধ্যে পড়ছি, আমি একজন সমালোচকের হাতে পড়ছি, একজন আমার সমালোচনা করছে, আমি তখন নিজের থেকে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে আমি একটা অন্য মানুষ। আমার দ্বারা এমন একটা মন্তব্য, এমন একটা কর্ম আমার দ্বারা হলো, যেটা আমি এই টেবিলে বসে যখন এই আলোচনা করছি বা লিখছি, বা যখন আমি আমার কোনো একটা কাজ করছি একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে, কমফর্ট জোনের মধ্যে, সেইখানে যে মানুষটা, আর আমি একটা ভয়ানক অড সিচুয়েশনের মধ্যে, সেই মানুষটার একদম বিপরীত মানুষ। সেই জন্য আমাদের কিন্তু অ্যাডভার্সিটিস এর সামনেই কিন্তু আমাদের অগ্নি পরীক্ষা। মা সেই জন্য বারবার বলেছেন, কখনো সংগ্রামকে, দুর্যোগকে, দুঃখকে, দুঃখকে ভয় পেও না, পিছিয়ে যেও না, ফেস দি মিউজিক, ফেস দি মিউজিক, ইংরেজিতে যে একটা প্রভার্বিয়াল কথা আছে, ফেস দি মিউজিক। সেই জন্য মা বলছেন, চির উন্নতি করতে থাকার এবং চির নতুন থাকারও গুচ্ছ মন্ত্র এই যে, প্রতি মুহূর্তে তুমি মনে করতে থাকবে তোমার জীবনকে ও জীবনানুভূতিকে আবার নতুন করে পেতে শুরু করলে। প্রতি মুহূর্তেই তোমার নতুন করে যাত্রা শুরু। যদিও একই পথে একই লক্ষ্যের দিকে তুমি 100 বার যাত্রা করে থাকো, তবু জানবে যে এবারকার যাত্রাটি আবার নতুন করে আরম্ভ করলে আরো কিছু নতুন রকম আবিষ্কারের প্রচেষ্টায়। এটা কারু উপলব্ধি কি ধরা পড়ে না? যাদের উপলব্ধিতে ধরা পড়ে, তাদের কাছে কিন্তু একটা নিশ্চয়তা যেন এটা সম্ভব। অর্থাৎ প্রতিদিন যখন জানলাটা দিয়ে ভোরের সূর্য দেখতে পাই, আগের দিনের সূর্যটার মতো কি পরের দিনের সূর্যটা একঘেয়ে লাগে? ফ্যালফাল করে অবাক বিস্ময়ে কিছুক্ষণ, বহুক্ষণ তাকিয়ে কি থাকি না? যদি তাকিয়ে থাকি, তাহলে বুঝতে হবে যে ওটা আমার কাছে একই পথে, একই উষা, একই ভোরের পুনরাবৃত্তি নয়, একটা নতুন কিছু। সুতরাং আমি যখন একই কাজ করছি, প্রতিদিন যখন সেই কাজ করছি, প্রতিদিন একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন শিক্ষা, একটা নতুন আনন্দ। সেই জন্য কিছু মানুষ আছে যারা একই কাজ করতে করতে বলে, দূর একঘেয়ে, এর থেকে পরিত্রাণ চাই, এই ছুটি পেয়েছি, আজকে চলে যাব হয়তো কুমারধুবি, এই 7 দিনের জন্য, একঘেয়ে লাগছে। রিয়েলি এটা সাধারণ মানুষের পক্ষে এটাই স্বাভাবিক। কিন্তু মা যে আমাদের কাছে যে প্রত্যাশা করেন, আমরা যে কারণে ওয়ার্ডি হতে চাইছি, আমাদের কাছে কিন্তু এটা এক্সপেক্টেড নয়। কেন? তুমি যদি সেই কাজটা, যে কাজটা করছো, এই কাজটাই তোমার সাধনা, এই কাজটার মধ্য দিয়েই তুমি নিজেকে দেখছো, তুমি নিজেকে ফুটিয়ে তুলছো, তোমার সৃষ্টিশীলতাকে, তোমার আনন্দকে তার মধ্য দিয়ে তুমি খুঁজে পাচ্ছ, এইটা যদি না পাও, তাহলে কাজটা তোমার কাছে অকাজ, কাজটা তোমার কাছে বিকর্ম, গীতার ভাষা, অকর্ম।
এবং সেই গাছ তোমার কাছে একঘেয়ে লাগতে বাধ্য, এবং তখন তুমি ছুটি পেতে চাইবে। এবং তাহলে আমার পরীক্ষাটা কোথায়? আমি একই জিনিস করছি, আমি হাঁপিয়ে উঠছি না সেই কাজটা দীর্ঘদিন করার পরে কোনো অবকাশ পাচ্ছি না বলে। সেইখানে আমার পরীক্ষা আমার নিজের সাথে নিজে। এটার একদম চাক্ষুষ প্রমাণ আশ্রমে বহু সাধক আছেন, তাদেরকে আমার নিজের চোখে দেখা। আমি তো 65 সাল থেকে নিয়মিত যাচ্ছি, এটা একদম কম, এরকম অভিজ্ঞতা সবারই আছে বিভিন্ন ক্ষেত্রে। বহু সাধক তাদের হাতে পায়ে উন্নয় বিনয় করেছে বিভিন্ন কেন্দ্রে তাদের আসতে, বিদেশে তাদের যেতে, একদিনের জন্য আশ্রমের বাইরে তারা পা বাড়ান। তার কারণ কি? তারা প্রয়োজন মনে করেননি, তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়নি, হাকুপাকু করেননি। তারা জানেন তারা যে জীবনের মধ্যে আছেন এই জীবনেই সমগ্র বিশ্ব ধরা পড়ছে, এই জীবনের মধ্যেই বিশ্বের সমস্ত আনন্দ, সমস্ত রহস্য উদ্ঘাটিত হচ্ছে এই জীবনের মধ্যেই। সেজন্য তাদের ওই হাতছানি তাদেরকে টলাতে পারেনি। আবার মা কাউকে বলেছেন বিদেশে যাওয়ার জন্য, বাইরে যাওয়ার জন্য, সেটা নির্দিষ্ট কাজ দিয়ে। তখন মায়ের কথা শিরোধার্য, তারা বাইরে গেছেন। বহু সাধক আছেন, একাধিক সাধক। It depends upon my attitude. একজন যদি সারা জীবন ধরে তার ঘরের বাইরে, নির্দিষ্ট পরিধির বাইরে সে যাওয়ার কোনো তাগিদে অনুভব করি, তার মানে কি বলবো আমরা যে লোকটা বড় নিরস, লোকটার মধ্যে কোনো রসবোধ নেই, লোকটার মধ্যে কোনো আবেগ নেই, কোনো নেই, যে সে বাইরের জীবনে সে দেখতে চায় না, বুঝতে চায় না। কেন? আমি আমার এই ছোট্ট জগৎটায় বসে আমি সমগ্র বিশ্বকে পরখ করতে পারি না। মা যেটা বলেছিলেন মার বাবাকে, মার বাবা যখন তার দাদাকে নিয়ে সার্কাসে যাচ্ছে, তখন মাকে বলেছিলেন চলো। ফ্রেঞ্চে সেই সার্কাস মানে সাংঘাতিক নাম করা সার্কাস। মা তার অতীতের স্মৃতিচারণায় বলছেন, মা তার উত্তরে বলেছিলেন তার থেকে বেশি অনেক আনন্দ পাবার খোরাক তার কাছে আছে। তিনি যে জগতের মধ্যে তিনি অনুপ্রবেশ করেন, যে জগৎকে জানার জন্য সন্ধান করেন, যে জগতের সাথে তিনি একাত্মত হন, যে জগতের মধ্যে তিনি নিজেকে মেলে ধরেন, সেটা অনেক বেশি আনন্দের, অনেক বেশি এক্সপ্লোরেশন। সুতরাং তার মানে কি আমি যাব না কোথাও, আমি কিছুতে পার্টিসিপেট করব তা নয়। আমি যেন কোনো কিছু দাস না হয়ে পড়ি, আমি সমস্ত কিছুর মধ্যে থেকে সমস্ত কিছু ঊর্ধ্বে। এইটাই হচ্ছে প্রকৃতির পরিবর্তন। নিজের প্রকৃতির সাথে নিজের প্রকৃতির যে সম্মুখে দাঁড় করিয়ে নিজের প্রকৃতির থেকে উজিয়ে যাওয়া, প্রকৃতিকে জয় করা, প্রকৃতির যে দাসত্ব না করা, সেদিন আমি বুঝবো আমি জয়লাভ করেছি। আমরা তো বাইরের বিজয় লাভ করতে চাই, সেন্টারের ১০০ এটা করলাম, বাইরের একটা অনুষ্ঠান, সেন্টারের ১০০ শ্রী অরবিন্দের টপিকস এর উপর ৬টা সিডি বার করলাম, সেটাও করলাম। কেন? কিছু বাইরের ব্যবহারিক গুণ, উৎকর্ষতা থাকা, তার সাথে অর্থনৈতিক ব্যবস্থা থাকায় সেগুলো করা, সেটার মধ্যে কোনো বাহাদুরি নেই। সেটা অবশ্যই প্রয়োজন একটা শ্রেণীর মধ্যে, কিন্তু তার থেকেও বড় প্রয়োজন যে এই নিজের মানুষটার ভিতরে কি কাজটা হচ্ছে অগ্রগতির নিরিখে। সেই জন্য শ্রী অরবিন্দের সেন্টিনারিতে মা কাছে সাধকেরা, কিছু ভক্ত সাধকেরা সেই সময় পন্ডিচেরি আশ্রমে ১৯৭২ সালে মার কাছে সবাই গিয়ে খুব দিয়েছিল অনেক উৎসাহ নিয়ে, যে মা কত কি আমাদের বলবেন। আমরা মাকে যখন অনেক প্রস্তাব দিচ্ছি, মা সবকিছুকেই সমর্থন করবেন, এটা করবো, সেটা করবো, সেটা করবো। শ্রী অরবিন্দের শতবার্ষিকী, মা সমস্ত তাদের আশায় জল ঢেলে দিলেন। অর্থাৎ বাইরের জগতের যে অনুষ্ঠান মা কিছুই তেমন করতে দিলেন না, যেটা হলো সব ইনসিগনিফিকেন্ট। মা তার উত্তরে বললেন, লেট আস ট্রাই টু বি ওয়ার্দি অফ শ্রী অরবিন্দ সেন্টিনারি। শ্রী অরবিন্দের শতবর্ষকে উপলক্ষে শ্রী অরবিন্দের যোগ্য হয়ে ওঠো। সেই যোগ্যতাকে তুমি যখন জীবনের মধ্যে বহন করবে, সেই জীবনই প্রকাশ করে ধরবে সবকিছুকে।
সুতরাং আমরা একটা কিন্তু নতুন বিশ্বের দিকে আমরা পা ফেলতে যাচ্ছি। আমাদের কাছে এই কিন্তু আগামী পৃথিবী একটা সম্পূর্ণ নতুন করে আমাদের কাছে দাবি করছে, সম্পূর্ণ নতুন কিছু চাইছে, সম্পূর্ণ নতুন। কেন বাইরের জগতের অনেক কিছু কিন্তু ব্লকড হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, হাতে যেগুলো ছিল সেগুলো হাতের বাইরে চলে যাচ্ছে, নিয়ন্ত্রণের বাইরে, এবং আগামী দিন কি হবে জানি না আমরা। সুতরাং ভিতর থেকে যদি বুঝতে না পারি, নতুন নতুন যদি আবিষ্কার না করতে পারি, ভিতরের থেকে বাইরে যদি না আসতে পারি, তাহলে কিন্তু একটা ভয়ানক ক্রাইসিস এই যে এসছে, এই ক্রাইসিস থেকে কিন্তু অনেক প্যাসিভিটি ডেভেলপ করবে প্রকৃতির মধ্যে। এবং এই প্যান্ডেমিক যেমন আমাদের একটা দরজা খুলে দিয়েছে, অর্থাৎ আগে আমরা মানুষরা সেন্টারের নানান ভালো ভালো আলোচনা হতো, যেতে পারতাম না। কারুর বাড়িতে দায়িত্ব রয়েছে, কারুর বাড়িতে আত্মীয় এসছে, কারুর ওই ছুটির দিনটাই তার সারা সপ্তাহে জমানো কাজ থেকে ইচ্ছে থাকলেও সেন্টারের আলোচনায় যেতে পারি না, এটা ঠিক। তা আজকে সেইখানে অসুবিধা নেই, আমি ঘরে বসে গুগল মিটে আমিও বলছি, আর একটা বড় শ্রেণী শুনছে, বাইরে যেতে হচ্ছে না, এটা একটা বড় সুবিধা। কিন্তু আমি একটা পর্যালোচনা করছিলাম, আমাদের একটা ইন্ট্রোস্পেকশন গ্রুপ আছে, খুব সিরিয়াস সেখানে ইন্ট্রোস্পেকশন হয় বিভিন্ন বিষয় নিয়ে, ভেরিয়াস বড় বড় ডাইমেনশনের উপর হয়, ছোট ছোট বিষয় নিয়ে হয়, কাটাছেঁড়া হয় আর। তা আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে হোয়াট ইজ ইউর কমেন্ট, আজকে যে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিক আমাদের কি শিক্ষা দিল, আমরা এর পরে কোন শিক্ষা নিয়ে আমরা আসবো, মানে আমরা এর থেকে কি শিক্ষা নিয়ে আমরা নতুন করে বিভিন্ন সরাসরি যারা এই শ্রী অরবিন্দের কাজে আছি বা এরকম কাজ সৃষ্টিশীল কাজে আছি। আমি বললাম যে সেটা তো সে উত্তর দেবে যারা কাজ করছে তারা নিজেরা ভাববে, আমি তো রেডিমেড কোনো উত্তর দিয়ে তাদেরকে বদলাতে পারবো না। তবে আমি একটা আশঙ্কা দেখছি এই সম্ভাবনার মধ্যে, অর্থাৎ গুগল মিট অনেক সম্ভাবনা খুলে দিয়েছে, জিও মিট, গুগল মিট, ওয়েবএক্স, জুম অনেক সম্ভাবনা খুলে দিয়েছে আলোচনার ক্ষেত্রে, কিন্তু একটা বড় প্যাসিভিটির সম্ভাবনা কিন্তু আমাদের সামনে ডেভেলপ করে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। অর্থাৎ এই ব্যবস্থাটা, এই ভার্চুয়াল আলোচনা, বক্তৃতা, ইন্টারঅ্যাক্টিভ সেশন আমাদের যে জগৎটা খুলে দিয়েছে, এখানে কিন্তু একটা বড় প্যাসিভিটি ডেভেলপ করে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যারা সেন্টারে যেত, কাজ করতো, একটু বক্তৃতা শুনতো, তারপরে ইন্টারাকশন হতো, তারপরে হয়তো একটা মিটিং হতো, বক্তৃতার পরে একটা মিটিং হতো, কি বক্তৃতার আগে একটা মিটিং হতো, মানে সান্ধ্যকালীন নিজেদের মিটিং, তারপরে একটা বক্তৃতা। আজকে কিন্তু একটা প্যাসিভিটি সম্ভাবনা এসে গেছে, একটা বড় সেকশন চাইবে এই ধরনের গুগল মিটের মধ্যে দিয়েই এই মিটিং গুলো, অর্থাৎ সাংগঠনিক মিটিং, বক্তৃতা, ওয়ার্কশপ, এই ধরনের জিনিস গুগল মিটটা তখন তাদের কিন্তু অভ্যস্ত করে ফেলবে। তারা কিন্তু আর বাইরের জীবনে খুব একটা অ্যাক্টিভ হতে চাইবে না। বা কোনো একটা বক্তৃতা আয়োজন করে যদি হয়, একজন বড় বক্তা এলেন, দেখা যাবে সেখানে ভিড় কম হচ্ছে, কারণ কি মানুষ তো অভ্যস্ত হয়ে গেছে ঘরের মধ্যে বসে বসে। সেই জন্য প্রতি মুহূর্তেই যে একটা নতুন পরিস্থিতি আসে, সেইটা যেন আমাদের দাস করে না ফেলে, সেখান থেকেও যেন ভেঙে আমরা একটা নতুন জায়গায় যেতে পারি। এই গুগল মিট আমাদের একটা বিরাট সুযোগ সৃষ্টি করে দিয়েছে, কিন্তু এই গুগল মিট জন্য আমাদের একটা বড় অন্তরায়, নেচারের মধ্যে যে প্যাসিভিটি ডেভেলপ করার, সেইটার জন্য না করে সেইখানে কিন্তু নিজেকে নিজে ভাঙার কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সাধারণত আমরা যেটাতে অভ্যস্ত হয়ে যাই সেটাতে আমরা স্টিক করি। সুতরাং এই হচ্ছে আজকের আমাদের যে বিষয়, যে মা তার যে বিশ্ব পরিচালনার ক্ষেত্রে মা বিভিন্ন সময় একদম বাস্তবের মাটিতে তিনি আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আমাদের শিখিয়েছেন, দেখিয়েছেন। আমরা সেটা রেখে আমরা নিজেরা সেই আয়নায় আমরা দেখব, আমরা নিজেদেরকে সেই আয়নায় আমরা দেখব যে আমরা কি করতে পারি এবং আমাদের কি করা উচিত। এবং সেইটাই আমরা ধীরে ধীরে আমরা কিন্তু গুগল মিটের এই আলোচনায় আমরা কিন্তু করব, মায়ের যে তার যে আলোচনা, এবং সেইটার নিরিখে আমরা এবার বুঝবো যে আমাদের যে পড়াশুনো এবং আমাদের যে হয়ে ওঠা, এবং সেটা আমরা কিভাবে আমরা করতে পারি। আজকে শুধু এইটুক টপিকস এর উপর আমরা আলোচনা করলাম। আমরা এক একটা দিন যখন পরবর্তীকালে যদি আমাদের সুযোগ আসে, আমরা এক একটা দিন আমরা এক একটা বিষয়ের উপরে আলোচনা করব, এবং সেইটা নিয়ে আমাদের প্রয়োজনে আমরা প্রশ্ন উত্তর করতে পারি। তো হ্যাঁ বলো, হ্যাঁ আবার ঢুকছি তো।
আমরা আজকে শুধু এইটুকুর উপরেই আমরা সীমাবদ্ধ রইলাম, শুধু এইটুকুর উপরেই। এবার আমরা যদি প্রয়োজন থাকে আদৌ কারুর, সেটা তিনি প্রশ্ন করতে পারেন বা তার মতো করে তিনি শেয়ারও করতে পারেন এই বক্তব্যের নিরিখে, তিনি কিছু কন্ট্রিবিউটও করতে পারেন। তারপরে আমরা যে যার কাজে ফিরে যাব। এইবার আমাদের প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ যে এই আজকের যে পরিসরে আমরা যে আলোচনাটা করলাম, এইবার তার নিরিখে আমি কি, এবং আমি নিজেকে কিভাবে প্রজেক্ট করছি, আমি নিজেকে কিভাবে এক্সপ্রেস করছি, প্রকাশ করছি, এবং আমার এই সম্পর্কের, এই পৃথিবীর সমস্ত কিছুতে যে আমার ভূমিকা, সেখানে আমি কোন জায়গায় দাঁড়িয়ে, সেটা একেবারে নিজের সাথে নিজের কিন্তু যুদ্ধ, এবং নিজের আয়নায় নিজেকে দেখা। তো সেই জন্যই বলছি যে তাহলে আজকের আলোচনাটা, মূল আলোচনাটা এইটুকুই থাক নাকি? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, যিনি প্রশ্ন করেছেন যে সমগ্র জীবনের মধ্যে আমরা এই আধ্যাত্মিক উন্নতিটাকে কিভাবে পরখ করতে পারি, মোটামুটি বক্তব্যটা কি এই, না একটু অন্যরকম বলো তো? মিঠুন 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 শুনতে পাচ্ছে না? তন্ময়, প্রশ্ন হচ্ছে যে এতক্ষণ ধরে তো আমরা এই আলোচনাটাই করলাম যে যে আমাদের জীবনটা একটা চেতনা একদিন যাত্রা শুরু করেছিল। সে মানুষ এসে লক্ষ লক্ষ কোটি কোটি বছর এক্সপেরিমেন্টের পরে সেই চেতনা আমাদেরকে মানুষ করে তৈরি করেছে, এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে সে নিজেকে উপভোগ করতে চাইছে। সেই যে সৃষ্টিশীল চেতনা, সেই অমনিপ্রেজেন্ট রিয়ালিটি, সেই যখন ইম্যানেন্ট হয়েছেন এবং আমাদের মধ্যে যখন আমাদের এই শরীরের রূপ ধারণ করে আমাদের ভিতর তিনি প্রকাশ করতে চাইছেন তার সমস্ত গুণপনা, তার সমস্ত সেই অমনিপোটেন্ট রিয়ালিটির যা ইনহেরেন্ট কোয়ালিটিস গুলো, সেগুলো আমাদের ভিতর দিয়ে তিনি নিজেকে মানে প্রকাশ করতে চাইছেন। সেইটা তো সেলফ অ্যাওয়ারনেস থেকে আসবে। এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আমি রুটি বেলছি, রুটি বেলার মধ্যে আমি আমার রুটি বেলার অ্যাটিটিউডটা, আমি কি তার মধ্যে আনন্দ অনুভব করছি, কি আমি কি তার মধ্যে একটা সত্যি সত্যি আমি যে আমাকে পাঠানো হয়েছে একটা মহৎ কর্ম করার জন্য, আমি সেই মহৎ কর্মটা সম্পাদন করছি। এই পরিবারের প্রতিও যে আমার একটা দায়িত্ব, এবং সেটা ভগবান পাঠিয়েছেন, তার হয়ে এই দায়িত্বটা পালন করছি। এই বিশ্ব লীলায় আমার এইটুকুর যে ভূমিকা, সেটা কোনো অংশে কম নয়। আমি যখন একটা স্কুলে যখন হেডমিস্ট্রেস, তার যে দায়িত্ব, সেটাও যেমন একটা খুব প্রেস্টিজিয়াস, আমার রুটি বেলাটাও একই, সেটা প্রেস্টিজিয়াস, মানে যে সেই অর্থে যদি বলি একই প্রকার গুরুত্বপূর্ণ। সুতরাং এইগুলো তো করতে হবে নিজেকে, আমি তার ভিতরে কিভাবে প্রকাশ করছি, এবং কাজটা কখন শিল্প হয়ে ওঠে। মা বলছে সমস্ত কাজটাই তো শিল্প। অর্থাৎ আমি যখন রুটিটা বেলছি, সেই রুটি বেলার মধ্য দিয়ে সুন্দর করে রুটিটাকে তৈরি করা, প্রত্যেকটা রুটি তা যেমন নরম হচ্ছে তেমন তার শেপ, এবং প্রত্যেকটা রুটি গ্যাসে দিলে বা উনুনে দিলে সে সুন্দর করে ফুলে উঠছে। রুটিটা যখন খাচ্ছি, খেতে মনে হচ্ছে কি সুন্দর। এটা তো একটা কর্মের নৈপুণ্য, এই কর্মটাও তো শিল্প। এভরি ওয়ার্ক ইজ অ্যান আর্ট। মনোজদার টেবিলটা গিয়ে আমরা দেখেছি, যারা আমরা দেই যে ওই ব্যস্ত তার লোক তিনটে অফিসে মেনটেন করে, সারাদিনে তিন বেলায় তিনটে অফিসে মেনটেন করে। তার নলিনীদার ঘরে দেখেছি প্রত্যেকটা জিনিস। আমরা বলছিলাম যে সমস্ত কাজটার ভিতর দিয়ে রিয়েলাইজেশন, মানে সমস্ত কাজটার ভিতর দিয়ে যে আমার জীবনের যে অস্তিত্বের রহস্য, আমার জীবনের মধ্যে দিয়ে যে মুহূর্তে একটা অনাগত সত্য প্রকাশ করতে চাইছে, এবং এই সমগ্র সৃষ্টির যে পিছনে যে আসল যে সত্য, বাহ্য সত্যর পিছনে যে সত্য, সেটা বুঝবার জন্য যে অনুশীলনগুলো, যেটা আধ্যাত্মিক অনুশীলন বলি, যে জীবন শৈলী বলি, অর্থাৎ মন প্রাণ দেহের যে আমরা যে নিয়ে জন্মেছি সেটাকে পরিবর্তন করার জন্য যে অনুশীলনগুলো, সেই অনুশীলনগুলো আমাদের অনুশীলন হচ্ছে কিনা, বা সেই প্রাতিভাসিক যে সত্য যেটা চোখের সামনে দেখি তার পিছনের সত্যটাকে দেখতে পাচ্ছি কিনা, সেটা কিন্তু একমাত্র উপায় কিন্তু জাগ্রত চেতনায় থেকে, কর্মজীবনের মধ্যে থেকে। মানে ধ্যানে বসে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, বাকি জীবনটা কিন্তু আমার এই জাগ্রত জীবন। এই জাগ্রত জীবনের মধ্যে দিয়ে আমি বুঝতে চাইবো
যে অমুক ঠিক কি বলতে চাইছে, অমুক রাজনীতির ভবিষ্যৎ কি, অমুক শিক্ষা নি, সমস্তটাই কিন্তু ভিতরের চেতনার একটা অনুশীলন। সেটা সেটা কিন্তু যে কোনো কাজটাকে অবলম্বন করে। আর এর আগের আলোচনাও আমাদের এসেছে এবং পরের আলোচনায় আসবে যে আমরা যখন কাজ করব আমরা কিন্তু নিজেদেরকে দুটো ভাগে ভাগ করব। যে কাজ করছে তাকে পরখ করছে আরেকজন, কাজ করছে কি আমি আমি রুটি বেলছি, আর এই রুটি বেলাটা পরখ করছে কে, সেও আমি। অর্থাৎ একজন অবজারভার, অর্থাৎ আমি পরখ করছি, কাকে পরখ করছি, আমাকেই, অর্থাৎ অবজার্ভ। অর্থাৎ নিজেকে প্রতি মুহূর্তে এই যে দুভাগে ভাগ করে সবসময় সবকিছু করা, এইটাই হচ্ছে কিন্তু এমার্জেন্স অফ কনসাসনেস। ইনার কনসাসনেস, আভ্যন্তরীণ চেতনাটা যে ভিতর থেকে বাইরে বেরিয়ে এসে দেখবে, নিজেকে পরখ করবে, প্রতি মুহূর্তে নিজেকে ভাঙবে, গড়বে, এইটা করতে গেলে কিন্তু অবজারভার অ্যান্ড দি অবজার্ভ, এই দুভাগে নিজেকে ভাগ করতে হবে। এই যে রবীন্দ্রনাথের কথা এত বললাম, রবীন্দ্রনাথ প্রতি মুহূর্তে নিজেকে ভেঙেছেন, তার ভাঙার কোনো শেষ নেই। তার জীবনটা একটা উপন্যাসের মতো। আমরা যদি শুধু তার ভাঙাটাকে নিয়ে একদিন আলোচনা করি, বুঝতে পারবো যে তিনি পৃথিবীর ইতিহাসে একটা আদর্শ দৃষ্টান্ত। তার কারণ কি, তিনি অবজারভার এবং অবজার্ভ। আমরা কি করি, সুব্রত সেন বক্তৃতা দিচ্ছে, সুব্রত সেন খুব স্যাটিসফাইড তার বক্তৃতাতে, সে তার বাইরে আর ভাবতে চায়, আই হ্যাভ ডান এনাফ, আই হ্যাভ ডান সো অ্যান্ড সো, আমি এতগুলো বক্তৃতা দিয়েছি, এত আলোচনা করেছি, এত আমার গ্রুপ, এই গ্রুপের সাথে আমার এই সম্পর্ক, আমি শুধু বাইরের অ্যাচিভমেন্ট। কিন্তু এর ভিতর থেকে আমি মানুষটা বদলাচ্ছি কিনা, আমার সমস্ত জগৎ জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছি কিনা, আমার যে বিশ্বজনীন যে দৃষ্টি, বিশ্বজনীন যে ভালোবাসা, আমার মধ্যে যে একটা স্থিতপ্রজ্ঞতা, স্থিরতা, প্রশান্তি সমস্ত কিছুর মধ্য দিয়ে এগুলো ডেভেলপ করছে কিনা, এটা তো বোঝার একমাত্র কোষ্ঠীপাত হচ্ছে কাজ। কাজ না ছাড়া আমি কি করে নিজেকে বুঝবো? সুতরাং কোনো অবস্থাতেই কাজ ত্যাগ করা যাবে না। আমরা যদি লক্ষ্যটা ভালো করে বুঝে থাকি এই সেশনে থেকে বা শ্রী অরবিন্দের সাহিত্য বা আধ্যাত্মিক সাহিত্য পড়ে, তাহলে আমার মনে হয় আমাদের কিন্তু বোঝার অসুবিধা হওয়ার কথা না যে আমি যে কোনো কাজের ভিতর থেকে আমি নিজেকে কি করে পরখ করব। ধরা যাক আমার যে কাজের মেয়েটা হত দরিদ্র, তিনবেলা ভালো করে খেতে পায় না, তার সাথে আমার সম্পর্ক কি বাইরের দৃষ্টিতে মনি বা চাকর, কিন্তু সে যখন আমার কাছে আসছে, আমি তার 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 প্রতি আমার দৃষ্টি কি, তার সাথে আমার সম্পর্ক কি, আমার সন্তানের মতো কি আমি তাকে দেখছি? সুতরাং প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু নিজেকে দেখতে হবে, নিজের আয়নায়। আমি পরশুদিন একটা ইন্টারভিউ দেখছিলাম, ওই আমার মানে কি ওই সুধা কৃষ্ণমূর্তি, আর স্পেলবাউন্ড, আমি বোধহয় শেয়ার করেছি কিছু। সুধা কৃষ্ণমূর্তি বলছেন, আই এম অ্যান অর্ডিনারি ম্যান, ভাগ্যচক্রে আজকে অর্থ আমার কাছে এসে গেছে, বাট আই এম আউট অ্যান্ড আউট অর্ডিনারি ম্যান। তিনি বলছেন, আমি আমার সন্তানকে কিভাবে শিখিয়েছি, আমার কাজের লোকটাকে কিভাবে আমাদের জীবনেরই একজন অংশীদার, জীবনেরই সে আমার পরিবারের একজন, কিভাবে তাকে প্রতি মুহূর্তে আমরা দেখি, এবং তার জন্য আমার সন্তানকে শিখিয়েছি। সমস্ত কিছুর মধ্য দিয়ে আমার চেতনা একাত্ম হচ্ছে কিনা, সমস্ত কিছুর সাথে আমি একাত্ম কিনা, ভালোবাসায়, প্রেমে, সম্পর্কে, সৌহার্দ্যে, সার্বজনীন চেতনায়, সেটা তো কাজ না ছাড়া বুঝতে পারবো না। আমি ধ্যান করে বুঝতে পারবো না যে আমার প্রগতি কিভাবে হচ্ছে, আমার চেতনার বিস্ফারণ কি করে হচ্ছে, চেতনা কিভাবে উদার হচ্ছে, চেতনা গুড অ্যান্ড ব্যাড, ভালো আর মন্দের এই বিভাজন থেকে কি করে উঠে উঠছে, এটা ধরার, এটা পরখ করার একমাত্র কোষ্ঠীপাতর হচ্ছে আমার কাজ। একদিন কাজের রাইট অ্যাটিটিউড ইন ওয়ার্ক নিয়ে একদিন পরে আলোচনা করা যাবে, সেটা মায়ের এই তার মিনিস্ট্রি আলোচনা করতে গিয়ে ধরে 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 ধরে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নমস্কার সবাইকে, ভালো থাকবেন।